নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। একের এক দাগ, আদাব গল্পে কোন নদীর উল্লেখ আছে? উত্তরটি হবে বুড়িগঙ্গা। একের দুই দাগ, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন? উত্তর হবে মান্দালয় থেকে। একের তিন দাগ, সুভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। একের চার দাগ, স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন? উত্তরটি হবে মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়। একের পাঁচ দাগ, ঘুমপাড়ানি মাসি পিসি কখন থাকতে ওঠে? উত্তর হবে রাত থাকতে। পরের প্রশ্ন, ঘুরে দাঁড়াও এর অর্থ প্রতিবাদ করো। একের সাত দাগ, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তরটি হবে কর্মধারয় সমাসে। একের আট দাগ, আমি তখন পড়তে থাকবো, রেখাঙ্কিত ক্রিয়াটি হলো এখানে পড়তে থাকবো, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। এরপরে দেখো একের নয় দাগে আছে আপনাদিগের চলিত ভাষার রূপটি হলো, এখানে আপনাদের। একের দশ দাগ, ব্যাসবাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। একের 11, ক্রিয়ার কালকে আমরা প্রধানত যে কয় ভাগে ভাগ করি সেটি হলো 3 ভাগে। চলে যাই দুই দাগের প্রশ্নে। দুইয়ের এক দাগে আছে রঞ্জন কত বছর আগে কলকাতায় এসেছিল? উত্তর হবে 15 বছর। দুইয়ের দুই দাগ, সুধার পিতার নাম কি? উত্তরটি হবে বাণীকণ্ঠ। দুইয়ের তিন দাগ, আদাব গল্পটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? সমরেশ বসু লেখা আদাব গল্পের বর্ণিত সময়কালটি হলো প্রাক স্বাধীনতার পূর্বকাল, অর্থাৎ 1946 থেকে 47 খ্রিস্টাব্দের বিশেষ সময়পর্ব। দুইয়ের চার দাগ, স্বাধীনতা কোন পদ দিয়ে কোনোদিনই আসবে না? ভয় অথবা সমাজোধের মধ্য দিয়ে আসবে না। দুইয়ের পাঁচ দাগ, লোকটা জানলই না কবিতায় লোকটির দুই আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? উত্তরটি হবে জীবন। দুইয়ের ছয় দাগ, সাল মহিনার হিসাব তো নেই, মাসি পিসিদের সাল মহিনার হিসাব নেই কেন? কারণ বছর বা প্রতিটি দিনই তাদের কাছে সমান, তাই এই কথাটি বলা হয়েছে। এরপরে দেখিনি দুইয়ের সাত দাগে কি আছে। আছে বর্তমানকাল বলতে কি বোঝায়? একটি উদাহরণ লেখো। কোনো কাজ যখন বর্তমানে হচ্ছে বা এখনো হচ্ছে বা চিরকালই হয়ে চলে বোঝায়, তখন তাকে বর্তমানকাল বলে। যেমন আমি খাচ্ছি, তুমি গান গাইছো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দুইয়ের আট দাগে আছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধিতে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা ধ্বনিসমূহের মিলন ঘটে, আর সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন ঘটে, একপদীকরণ সম্পূর্ণ হয়। দুইয়ের নয় দাগে আছে সমাজ শব্দটির সাধারণ অর্থ লেখো, সংক্ষিপ্ত করা। আর দুইয়ের 10 দাগে আছে সাধু ও চলিত রীতির একটি করে বৈশিষ্ট্য লেখো। সাধু রীতির একটি বৈশিষ্ট্য হলো তৎসম ও অপ্রচলিত শব্দের ব্যবহারের প্রাবল্য। উদাহরণ উষাকাল, সমষ্টি, সুডৌল ইত্যাদি। আর চলিত ভাষা রীতির একটি বৈশিষ্ট্য হলো চলিত রীতিতে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি। দুইয়ের 11 দাগ, সেই দিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে পরিবর্তন করো। সেই দিকটার দরজা খোলা ছিল না। দুইয়ের 12 দাগ, ডাক্তারকে কোথা থেকে ডেকে আনা হলো? উত্তর হবে নবাবগঞ্জ। দুইয়ের 13 দাগ, কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল? উত্তর হবে মাঝের পাড়া স্টেশন। এবার দেখে নাও 3 দাগে চলে যাই, বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক দাগে আছে রাগে ফুঁসছিল রঞ্জন, রঞ্জনের পরিচয় দাও।
শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নামক গল্প থেকে প্রশ্নোক্ত উদ্ধৃতি নেওয়া হয়েছে। উক্ত গল্পের নায়ক চরিত্র রঞ্জন একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। পয়লা বৈশাখের দিন ধুমধাম করে তাদের ক্লাবে বার পুজো অনুষ্ঠিত হয়েছে, অথচ রঞ্জনকে ক্লাবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। সে ক্লাবের হয়ে দীর্ঘ 15 বছর ধরে রক্ত ঝরিয়েছে, পুরস্কার এনে দিয়েছে, বিরাট পরিমাণ অর্থের প্রলোভন, এমনকি চাকরির প্রলোভন ত্যাগ করেছে নির্দ্বিধায়। সেই ক্লাবের বার পুজোর রিপোর্ট পরের দিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে, কিন্তু ক্লাবের পক্ষ থেকে চরম অবহেলা, অপমান করা হয়েছে তাকে আমন্ত্রণ না জানিয়ে। এত বড় অপমান সে মেনে নিতে পারছিল না, তাই রঞ্জন রাগে ফুঁসছিল। 3-এর 2 দাগ, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজনের টিকিটের অ্যালবামটি ছিল অপরূপ সুন্দর। হয়তো রাজাপ্পার অ্যালবামের চেয়ে অনেক বেশি সংকট টিকিট তাতে রক্ষিত ছিল না। তবে কোনো স্থানীয় দোকানেও অমন অ্যালবাম সহজেই পাওয়া যেত না। এক কথায় তার অ্যালবামটি ছিল অদ্বিতীয়। এই কারণে সকলে নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। 3-এর 3 দাগ, মানুষ পরাধীন হয় কখন? কবি ল্যাংস্টন হিউজের রচিত স্বাধীনতা কবিতায় কবি স্বয়ং বলেছেন, মানুষ পরাধীন হয় তখনই যখন বলপূর্বক কোনো মানুষের স্বাধীন সত্তাকে হরণ করে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাজনীতিগতভাবে ক্ষমতা দখল করে মরণাস্ত্রের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়। এতে মানুষের স্বাধীনতাবোধের অপমৃত্যু হয়। তখনই মানুষ অন্যের অধীন হয়ে পড়ে, নিজের ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। 3-এর 4 দাগ, শিকল পরা ছল বলতে কবি প্রকৃত পক্ষে কি বোঝাতে চেয়েছেন? কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় শিকল পরা ছল বলতে কবি এক সংগ্রাম কৌশলকে বুঝিয়েছেন, যেখানে ব্রিটিশের তৈরি শিকল পরেই ভারতীয়রা পরাধীনতার শিকলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। এবার 4 দাগে দেখো, কম বেশি 7টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। গ্রাম ছেড়ে যাওয়ার সময় অপুদের গরুর গাড়ি কখন স্টেশনে পৌঁছেছিল? রাত 10টার সময়। অপু স্টেশনে পৌঁছে কি দেখলো? অপু দেখেছিল স্টেশনের ঘরে টেবিলের উপর চোপা তেলের লণ্ঠন জ্বলছে, সেখানে একরাশ বাঁধানো খাতাপত্র রয়েছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সে দেখল যে স্টেশনের বাবু ছোট্ট খড়মের বউলের মতো টেলিগ্রাফের কল টিপে খটখট শব্দ করছে। এবার দেখে নাও 5 দাগে বলেছে 150টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 5-এর 1 দাগ, একক প্রচেষ্টায় এইরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলার কারণ কি? রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় পাঠ্যাংশ থেকে উদ্ধৃতিটি সংকলিত। হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত সুবৃহৎ বালা অভিধান বঙ্গীয় শব্দকোষের কথা এখানে বলা হচ্ছে। অভিধান রচনা অত্যন্ত পরিশ্রমসাধ্য ও সময়সাধ্য কাজ। বিশেষত হরিচরণের আলোচ্য অভিধানটি সেকালে 150 খণ্ডে মুদ্রিত হয়ে প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে সাহিত্য একাডেমি থেকে 2টি খণ্ডে গ্রন্থটি প্রকাশিত হয়। শুধুমাত্র পরিমাণগত বাহুল্যে নয়, গুণগত উৎকর্ষের দিক থেকেও এই গ্রন্থ মহান। নানা বিদ্যার একত্র সমাবেশেই অভিধান রচনা তাই বিরাট কাজ বলে চিহ্নিত হয়েছে। অথবা দিয়ে আছে, শুভার সঙ্গে মনুষ্যত্বর প্রাণের বন্ধুত্ব কেমন ছিল তা লেখো।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পে সুভার যে অল্প কিছু বন্ধু ছিল তারা প্রায় সবই মনুষ্যত্ব প্রাণী। সর্বশী ও পাঙ্গুলি নামে দুটি গাই এবং একটি বিড়াল শাবক ও একটি ছাগল। গাভী দুটি সুভার পায়ের আওয়াজ বুঝত। সুভার আদর ভৎসনা মিনতি সবই তারা অনুভব করত। সুভা দু হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে গাল ঘষত তখন পাঙ্গুলি স্নেহের দৃষ্টিতে তাকে দেখত আর গা চেটে দিত। বাড়িতে যদি সুভাকে কেউ কঠিন কথা বলতো সুভা এই গাই দুটোর কাছে চলে আসতো। তারা সুভার মর্মবেদনা যেন বুঝতে পেরে তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক বাকুলতার সঙ্গে সান্ত্বনা দিত। বিড়াল শিশুটি সুভার কোলে নিঃসংকোচে যখন সুখ নিদ্রার ব্যবস্থা করত সুভা তার গলায় ও পিঠে হাত বুলিয়ে ঘুমাতে সহায়তা করত। 5-এর 2 দাগে আছে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। এই গল্পে দাঙ্গার পরিবেশ লেখক সর্বত্রই বজায় রেখেছেন। মাঝি ও সুতামুচুদের ভাবনা, তাদের আচার আচরণ, কথাবার্তা, তাদের সন্দেহ, আত্মবিশ্বাস, আতঙ্ক প্রমাণ করে দাঙ্গার ভয়াবহতা কিভাবে মানুষের মনে প্রবেশ করে তাদের সাধারণ জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হিন্দু কর্তৃক মুসলমান ও মুসলমান কর্তৃক হিন্দুর প্রতি তীব্র অবিশ্বাস ও সন্দেহের ছবি এই গল্পে বিশেষ স্থান অধিকার করে আছে। কথা প্রসঙ্গে সুতা মজুর জানায়, রাইতে আমার ভগ্নিপতির কাইটটা 4 টুকরা কইরা মারল। মেথর জাতির সরু গলির মধ্যে 2 বিপন্ন মানুষ যখন লুকিয়ে আছে তখন এক ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তাদের বুকেও অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে চলে যান। এই যেন দাঙ্গাজনিত পরিস্থিতির ছবি। গল্প শেষে দেখা যায় সম্পূর্ণ অকারণে নির্দোষ সাধারণ এবং মানুষকে পুলিশ গুলি করে মেরেছে দাঙ্গা নিয়ন্ত্রণের কারণে। দরিদ্র নায়ের মাঝিও এই গল্পে দাঙ্গারই শিকার প্রকারান্তরে। পরের প্রশ্ন দেখো, মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় বর্ণিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্র, দিনানা, দিন খাওয়া শ্রমজীবী মহিলারা। আলোচ্য কবিতায় এদের গ্রাম থেকে শহরে আনা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে। কবির লেখনীতে মাসিপিসিদের দরিদ্রবর্ণ জীবনের সংগ্রামের পরিচয় পাই আমরা। প্রতিদিন কঠিন সংগ্রাম থেকে বেঁচে থাকতে হয় এদের। নানা ধরনের বাধা এদের জীবনে চলার পথে কাঁটা হয়ে দেখা দেয়। পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তাদের শুরু করতে হয় দিনের কাজ। দিন, মাস, বছর হিসাব করে তারা চলেন না, কারণ প্রতিদিনই তাদের কাছে সমান সংগ্রামের। আলোচ্য কবিতায় মাসিপিসিদের এমন কঠিন সংগ্রাম মুখর জীবনচিত্রের পরিচয়ই আমি খুঁজে পাই। এরপরে আছে 5-এর 4 দাগে, কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? কবি সুভাষ মুখোপাধ্যায় তার লোকটা জানলই না কবিতাটির মধ্যে এক হৃদয়হীন অর্থ সর্বস্ব মানুষের কথা তুলে ধরেছেন। লোকটির সঞ্চিত সম্পদ রক্ষা
করতে করতেই সে সমস্ত জীবন চলে গেল, সেই প্রসঙ্গেই কবি হায় হায় শব্দদ্বয় ব্যবহার করেছেন। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো হৃদয়, কিন্তু কবিতায় বর্ণিত লোকটি সেই হৃদয়ের উপস্থিতি তথা গুরুত্বের কথা অনুধাবনই করতে পারল না। সারা জীবনকাল সে ছুটে চলল ধনসম্পদ সঞ্চয় করার জন্য। সঞ্চিত ধনসম্পদ আগলে রাখতে রাখতেই তার জীবনকাল অতিবাহিত হয়ে গেল, মৃত্যু উপস্থিত হলো। এই কারণেই কবি হায় হায় শব্দদ্বয় ব্যবহার করেছেন। পরের প্রশ্ন দেখো, নিশ্চিন্দপুরে অপুর দেখা শেষ চড়ক মেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও। নিশ্চিন্দপুর ছেড়ে চলে যাওয়ার আগে চড়কের মেলা অপুর কাছে বড্ড ফাঁকা ফাঁকা বোধ হয়েছিল। গতবার এই মেলার সময় কি পট কিনবে এই নিয়ে দুর্গা আর অপুর ঝগড়া হয়েছিল। হারান কাকার কাছ থেকে অপু বাঁশের বাঁশি কিনেছিল 1.5 পয়সায়। গায়ের ছেলেমেয়েরা রঙিন জামাকাপড় পরে শাড়ি দিয়ে ঘরে ফিরেছে। ছেলেরা বাঁশি বাজাচ্ছে। শোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাঁড়ি, ছোবা, সকলেই হাতে কোনো না কোনো জিনিস। মেলার চিনিবাস বৈষ্ণব বেগুনির ফুলুরির দোকান দিয়েছে। অপু তার কাছ থেকে 2 পয়সার তেলে ভাজাও কিনেছিল। মেলা থেকে ফিরতে ফিরতে অপুর মনে হয়েছিল তারা যেখানে উঠে যাচ্ছে সেখানে এমন মেলা থেকে ফিরতে ফিরতে অপুর মনে হয়েছিল তারা যেখানে উঠে যাচ্ছে সেখানে এমন কোষ্ঠবিহার হয় কি, হয়তো সে আর চড়কের মেলা দেখতে সুযোগ পাবে না। সে এই কথা ভাবে যে নতুন স্থানে যদি চড়কের মেলা না হয় তবে বাবাকে সেই মেলার দিনগুলোতে নিশ্চিন্দপুরে আসার অনুরোধ করবে। 2-3 দিন খুড়ি মাদের বাড়িতেই না হয় থাকবে। জন্মভূমিতে শেষবারের মতো চড়ক মেলা দেখার পরে অপুর এমন আবেগপূর্ণ মনের পরিচয় পাই। অথবা দিয়েছে অজয়কে, তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হলো। নীলমণি হাজরা যাত্রা দলে রাজকুমারের চরিত্রে অভিনয় করে অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমার অজয়ের চরিত্রে যে অভিনয় করে বলে সেই নামেই সে সর্বাধিক পরিচিত। প্রথম আলাপে অজয়কে অপু পান খাইয়েছিল, সেই থেকেই দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। অপু যাত্রাপালার অনেক কথা অজয়কে জিজ্ঞাসা করে জানে। অপুদের বাড়িতে অজয় খেতে এলে অপুর মা, দিদি সকলের কাছেই অজয় প্রিয় পাত্র হয়ে ওঠে। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতেও পরামর্শ দেন। এইভাবে নানা কথোপকথনের মধ্য দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। এরপরে 6 দাগে দেখো, পত্র রচনা দিয়েছে। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখে নাও চিঠিটা। এরপরে দেখো 7 দাগে কিছু প্রবন্ধ রচনা দিয়েছে। প্রবন্ধ রচনার ভিডিও আমাদের আগেই দেওয়া আছে, আশা করি তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে চলো তোমাদের 1 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।